শেখ হাসিনা হলো সবচেয়ে বড় চোর। এই কারণেই চোরের মনে রাখবেন, চোরের সাথে চোরের সখ্যতা হয়। হুজুরের সাথে চোরের কোনদিন বন্ধুত্ব হয় না। কারণ তারা বিপরীত মেরুর। আজকে আমরা বাংলাদেশের জনগণ হয়ে গেছি গিনি পিগ। আমাদের চাটার দল কে? এই চাটার দল কি মঙ্গল গ্রহ থেকে আসা কোন লোক? এই চাটার দল তো উনারই পরিবারের লোক, উনারই দলের লোক। পদ্মা সেতু কি আমার টাকা উনার টাকায় করেছে? ওয়ার্ল্ড ব্যাংকের টাকাটা অলমোস্ট বিনা সুদে পাওয়ার কথা ছিল। অলমোস্ট 0.00 সামথিং বোধহয়। সেটাকে উনি ভাব দেখিয়ে উনি সেটাকে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে উনি বললেন, "নেব না। টাকাটা তো চায়না থেকে ঠিকই নিলেন।" বাংলাদেশে আমি উপলব্ধি করছি হাড়ে, হাড়ে, মর্মে, মর্মে এই যে বাংলাদেশটা আমরা নিয়ে আলোচনা করছি আমাদের প্রিয় দেশ, এই দেশটা শেখ হাসিনার বাচ্চা না, আওয়ামী লীগের বাচ্চা না। তারা ভান করে এটা তাদের বাচ্চা, তারা দাবি করে। তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তারা এই দেশটাকে স্বাধীন করেছে, তারা এই দেশটা সৃষ্টি করেছে। যদি এই দেশটা সৃষ্টি করতে এই বাচ্চাটা তাদের হতো, এই বাচ্চাটাকে নিদারুণ অবহেলায় রাস্তাঘাটে অনাহারে অর্ধাহারে তারা রাখতো না। এই বাচ্চার টাকা বিদেশ থেকে যখন টাকাগুলো আসে এই বাচ্চার নামে, এই টাকাগুলোকে তারা আবার বিদেশে পাঠিয়ে বেগমপাড়া বানাতে পারতো না। আজকে তাদের কোনো মায়া নাই। আওয়ামী লীগের শেখ হাসিনার কোনো মায়া নাই বাংলাদেশের জন্য। তাদের মায়া হচ্ছে মায়া কান্না মায়া দেখায় খালি যে আমাদের তো বাচ্চা না, এটা মরে গেলে কি, এই দেশ বিক্রি হলে কি, এই দেশের বর্ডারে কিলিং হলে আমাদের কি, এগুলো তো আমাদের বাচ্চা না। আপনারা বোঝার চেষ্টা করেন যারা এই দেশকে স্বাধীন করেছে, জিয়া রহমান সহ যারা জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যু ঝুঁকি নিয়ে পরিবার পরিজনের কে ফেলে দিয়ে তারা যুদ্ধে গেছেন, যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, তারা তাদের বাচ্চা এটা। যারা এই দেশকে ভালোবাসে আপনাদের মতো যারা আছেন তাদের বাচ্চা এটা। যার যার বাচ্চা তার তার মায়া। এদের তো কেউ না এটা। এটা ভারত নিয়ে গেলে কি, আমেরিকা নিয়ে গেলে কি, এদেশের মানুষ না খেয়ে মরলে কি, কিচ্ছু আসে যায় না। তাদের পকেট ভারী হলেই তারা হ্যাপি। এবার আসি আমি আরেকটা ইন্টারেস্টিং কথা। তারা যে আজকে যে লুটগুলা করে, এই যে করছে, তাদের কিন্তু একটা লুটের কিন্তু আমরা একটা ছোটখাটো না হলেও বেশ ভালো একটা উদাহরণ কিন্তু আমরা ৭২ সালে দেখেছি। জনগণ দেখেছে, ইতিহাসে লেখা আছে। এই ভারতীয় বাহিনী যখন বাংলাদেশের স্বাধীনতার পরে যখন বাংলাদেশে অবস্থান করেছিল ৩ মাস, ৩.৫ মাস, ৪ মাস, তখন কিন্তু তারা যাওয়ার সময় এখান থেকে একেবারে আমরা জানি শুনেছি ক্যান্টনমেন্টের একেবারে টয়লেটের কমোড পর্যন্ত খুলে নিয়ে গেছে। যেখানে যা পেয়েছে পাকিস্তান সেনাবাহিনীর ট্যাঙ্ক, কামান, বন্দুক, গোলা, অস্ত্রপাতি এভরিথিং নিয়ে গেছে। স্টেট ব্যাংক অফ পাকিস্তান ছিল তখন। সে স্টেট ব্যাংকের ভল্ট খুলে ভল্ট ভেঙে টাকাও নিয়ে গেছে। কারণ তারা চিন্তা করেছে এগুলো আমরা এগুলো এদের টাকা এদের টাকা আমরা নিলে অসুবিধা কি? আমরা তো গনিমতের মাল। আমরা তাদেরকে এখানে স্বাধীন করে দিয়েছি। আমরা এখানে নিয়ে গেলাম। পরবর্তীতে বাংলাদেশ কিভাবে চলবে? ৭.৫ কোটি মানুষের কিভাবে হবে? কি বৈদেশিক মুদ্রা? কিভাবে তারা চলবে? এটা কিন্তু তারা চিন্তা করেনি। চিন্তা করার কথাও না। আজকে ভারত চিন্তা করেনি। আজকে তো বাংলাদেশের স্বয়ং বাংলাদেশের লোকেরা। শেখ হাসিনাও বাংলাদেশের লোক। আর যারা আছে সব বাংলাদেশের লোক। তারা কেন চিন্তা করে না? যে এইভাবে করে পদ্মা সেতু উনি করলেন। উনি জিদ দেখালেন, আমার পদ্মা সেতু আমি করেছি আমার টাকায়। পদ্মা সেতু কি আমার টাকা উনার টাকায় করেছে? ওয়ার্ল্ড ব্যাংকের টাকাটা অলমোস্ট বিনা সুদে পাওয়ার কথা ছিল। অলমোস্ট 0.00 সামথিং বোধহয়। সেটাকে উনি ভাব দেখিয়ে উনি সেটাকে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে উনি বললেন, "নেব না। টাকাটা তো চায়না থেকে ঠিকই নিলেন উচ্চ সুদে। এখন চায়না যখন ইনস্টলমেন্ট চায় আপনি দিতে পারেন না। ডিফল্টার হন। তাহলে কেন বলেন মিথ্যা কথা জনগণকে? আমার টাকা।" এক দর্শক বলেছেন, "এটা কি উনার বাপের টাকা?" অবশ্যই না, এটা উনার বাপের টাকা না। এবার আসি আমাদের দুর্নীতি প্রসঙ্গে। আজকে যে শেখ হাসিনা বলেন, উনার অর্থ ওবায়দুল কাদের বলেন, আজিজ বেনজির আমাদের কেউ না। তারা দুর্নীতিবাজ। দুর্নীতিবাজের কোন দল নাই। এই কথা কিন্তু উনার বাবা বলে গিয়েছেন। শেখ মুজিবুর রহমান। উনি যখন ৭২-৭৩ সালে যখন সীমাহীন দুর্নীতি আওয়ামী লীগের লোকজনের চুরি চামারি, উনার নিজের ভাইগনা ছেলেকে উনি কন্ট্রোল করতে পারে না। প্রধানমন্ত্রীর ছেলে ব্যাংক ডাকাতি করতে যায়, শেখ কামাল। ওখানে পুলিশের গুলিতে আবার আহত হয়। এগুলি উনি কন্ট্রোল করতে পারেননি। তখন উনি কি বলেন? আমি সবকিছু ভিক্ষা করে নিয়ে আসি। চাটার দল সব খেয়ে ফেলে। এই চাটার দল কে? এই চাটার দল কি মঙ্গল গ্রহ থেকে আসা কোন লোক? এই চাটার দল তো উনারই পরিবারের লোক, উনারই দলের লোক। তারা চুরি করে সব খেয়ে ফেলতো। আজকে শেখ হাসিনা বলছেন, আমাকে ছাড়া কাউকে কেনা যায় না। সবাইকে কেনা যায়। আমি একমাত্র ভালো। এই প্রুভ করার জন্যই বেনজির আজিজকে সামনে আনা হয়েছে। মানুষ যেন মনে করে শেখ হাসিনা সবচেয়ে ভালো মানুষ। আর অন্যান্য যারা আছে সব চোর। আসলে কথা হলো শেখ হাসিনা হলো সবচেয়ে বড় চোর। এই কারণেই চোরের
মনে রাখবেন, চোরের সাথে চোরের সখ্যতা হয়, হুজুরের সাথে চোরের কোনোদিন বন্ধুত্ব হয় না, কারণ তারা বিপরীত মেরুর। আজকে আমরা বাংলাদেশের জনগণ হয়ে গেছি গিনিপিগ। আমাদের উপরে যেভাবে তারা টেস্ট করতে চায়, যে ইনজেকশন দিতে চায় তারা দিতে পারে, দিয়ে টেস্ট করে ইঁদুরের উপরে এই ওষুধ সেই ওষুধ। তা আমরা হয়ে গেছি এখন ইঁদুর। কেন আজকে আমাদের এই নিয়ে কথা বলতে হয়? কেন এই আজিজ আহমেদকে নিয়ে কথা বলতে হয়? আজিজ আহমেদের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন একাডেমিতে জয়েন করি, আমরা 11 লং কোর্স, আর আজিজ আহমেদরা ছিল 8 লং কোর্স। তারা আমাদের থেকে 3 কোর্সের সিনিয়র। তখন আমরা জয়েন করার পরেই আমাদের যারা কোর্সমেট ছিল, কয়েকজন ছিল মোহাম্মদপুর অঞ্চলের। তারা আলোচনা করত যে এখানে মোহাম্মদপুরের আমাদের ওখানে বিশাল সন্ত্রাসী একটা পরিবার, তার একজন সদস্য আছে এখানে 8 লং কোর্সে আছে। আমরা দূরের থেকে তাকে দেখতে যেতাম। তখনকার দিনে আমি 1983 সালের কথা বলছি। তখন থেকে জানতাম এটা সন্ত্রাসী পরিবার। সেই ৩ টা ভাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত। কিভাবে সম্ভব একটা ফ্যামিলি, সেই ফ্যামিলির একটা লোক সেনা প্রধান, বিডিআর প্রধান কিভাবে হয়? কিভাবে সিকিউরিটি ক্লিয়ারেন্স পায়? কার দ্বারা পায়? কারা তার পিছনে আছে? এগুলো তো একদিন বের হবে। আজিজ আহমেদের কথা আজকে আসছে। বাংলাদেশে একমাত্র আজিজ আহমেদ একমাত্র ব্যক্তি যে বিডিআর প্রধান এবং সেনা প্রধান হয়েছে। আর কোনদিন হয়নি, হবেও না, সম্ভব না। কি সার্ভিস সে দিয়েছে, কি তার কমিটমেন্ট ছিল শেখ হাসিনা সরকার এবং রয়ের প্রতি, তাকে এভাবে করে একেবারে ২ টা বড়, বড় পদ পরপর দেওয়া হলো এবং সে তার কথা, তার মর্যাদা রেখেছে। সে ৫ই মে ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড সংঘটিত করেছে বেনজিরকে সাথে নিয়ে। কত হাজার আলমকে মেরেছে আমরা জানি না, একদিন প্রকাশ পাবে। তারপরে আপনার নির্বাচনগুলো তো দেখলেনই। এখন এগুলি আই ওয়াশ। আজিজেরও কিছু হবে না, বেনজিরেরও কিছু হবে না। তাদেরকে জাস্ট দেখানো হচ্ছে যে এগুলা তাদেরকে আমরা বিচার করি। সন্ত্রাসীদের কোন দল নাই, কিচ্ছু নাই। বেনজির আহমেদ কালকে তো বলেছেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আমার বন্ধুবর। আমরা একসাথে কলেজে স্কুলে পড়েছি। তখন তো তার পাত্তা ছিল না। হাসান মাহমুদ সে কালকে বলেছে সাংবাদিকদের সামনে যে বিনা বেনজির আহমেদের উপরে বিদেশে যাওয়ার কোন নিষেধাজ্ঞা ছিল না। তার মানে কি? এত বড় দুর্নীতি করার পরেও, এত বড় জিনিস প্রকাশ হওয়ার পরেও তার উপর একটা আপনার ইনজাংশন দিতে পারলেন না। তার পাসপোর্ট সিজ করতে পারলেন না। তার মানে এগুলি সব দেখানো, জনগণকে বোকা বানানো। আমি, তুমি, সে ডামি, আমি, তুমি, ডামি, স্বামী। নির্বাচন তারা করে। উপজেলা নির্বাচন করছে। এভাবে করবে, এভাবে করে এই নির্বাচন করে, এভাবে থেকে কি লাভ? লাস্ট ভারতের প্রসঙ্গে কথা বলি। ভারতের যত কিছুই আমি অপছন্দ করি না কেন, তাদের সরকারের অনেক নীতি আমাদের দেশের বিরুদ্ধে যায়, আমাদের দেশের ক্ষতি করে, করছে। গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে। কিন্তু ভারত কিন্তু নিজের ঘর ঠিক রেখেছে। তাদের নির্বাচনী ব্যবস্থা ওয়ার্ল্ড এর মধ্যে ওয়ান অফ দ্যা বেস্ট নির্বাচনী ব্যবস্থা। এতগুলি 1 বিলিয়ন ভোটার, তারপরেও তারা নির্বাচন ১ মাস ব্যাপী করে তারা ঠিকই ফলাফল প্রকাশ করেছে। হয়তো ম্যানিপুলেশন হয়েছে, হয়তো মিডিয়া মোদির পক্ষে কাজ করেছে, আদানি এবং আম্বানির টাকা তারা ব্যবহার করেছে। এক্সিট পোল গুলোকে প্রভাবিত করার চেষ্টা করেছে। নয়তো হয়তো জনগণ আরো বেশিভাবে ভোট দিত কংগ্রেসকে। তারপরে সেই ভারত কিভাবে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশের গণতন্ত্রকে ধ্বংস করার হাতে কাজে হাত দেয়? কিভাবে পারে? আর শেখ হাসিনা কি নির্লজ্জ! উনি টেলিফোন করে অভিনন্দন দেয় এবং উনি তাকে আবার ওই অভিষেক অনুষ্ঠানে ২১ তারিখ বোধহয় উনি আবার সেখানে যাবেন। উনার কি একটু লজ্জা লাগে না? উনি কি জানে না উনি বিনা ভোটে, রাতের ভোটে, ডামি, আমি, তুমি এসব ভোটে উনি নির্বাচিত? মোদির তো এটলিস্ট জানা উচিত। মোদির তো ওকে বলা উচিত যে আপনার আসার দরকার নেই। আপনি শারীরিক অসুস্থতার জন্য এসেন না। কারণ ভারতই তো তাকে এখানে ক্ষমতা রেখেছে। আমি ভারতের জনগণের কাছে আজকে উদাত্ত কণ্ঠে আপনাদের কাছে আহ্বান জানাই। আপনারা আমাদের শত্রু না। আপনারা আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন। আপনাদের আ পূর্বাংশের যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা যে বাংলার অংশ ছিল, অবিভক্ত বাংলার অংশ ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, তাদের সাথে আমাদের ভাষাগত, সংস্কৃতিগত মিল আছে। আপনারা ভারতের সরকারের এই অগণতান্ত্রিক ব্যবস্থার প্রতিবাদ করেন। কেন ভারত বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা হস্তক্ষেপ করবে? কেন এখানে ভারতের তাবেদার সরকার থাকতে হবে? বাংলাদেশ তো এমনিই ভারতের বন্ধু। আপনাদের কানেক্টিভিটির জন্য, আপনাদের রোডঘাটের জন্য আপনারা বন্দর ব্যবহার করবেন ফ্রি। চট্টগ্রাম বন্দরে, মংলা বন্দরে কোন জাহাজ আসলে বাংলাদেশের জাহাজ আর ভারতীয় জাহাজ ফার্স্ট প্রায়োরিটি পাবে। কে করেছে এটা? কখন করলো? কেন করলো? কোন পৃথিবীর ইতিহাসে ফরিদ ভাই আপনি আমাকে বলে যাবেন? কোন জায়গা থেকে আছে এরকম? যে ন্যাশনাল ফ্ল্যাগ ব্যারিয়ার জাহাজ সেই দেশের বন্দরে ঢুকতে হলে আরেক দেশের জাহাজ প্রায়োরিটি পাবে, সে বহির্নোঙরে অপেক্ষা করবে। এটা কখন হলো? কেন আজকে বাংলাদেশে আমাদের শুনতে হয়, সহ্য করতে হয়? আমরা কানাডায় থাকি। আমি মানুষকে এখানে বুঝাতে পারি না ভাই। লজ্জা লাগে। আবার ইলেকশনে তোমরা এই একই দল আবার তারা নিয়ে নিল। দেশে কি কোনো প্রতিবাদ নাই?
কোনো কিছু তোমাদের দেশের লোকজনের কোনো ডেমনস্ট্রেশন নাই? তাদেরকে কিভাবে বোঝাবো? তারা যেভাবে করে আজকে বাংলাদেশকে নিয়ে গেছে, এটা মানুষকে বোঝানোর কোনো কায়দা নাই। জি। জনগণকে সংগঠিত হওয়া ছাড়া, শেষ করে দিচ্ছি আমি। জনগণকে সংগঠিত হওয়া ছাড়া, জনগণের বিপ্লব ছাড়া এই সরকারকে আপনি হটাতে পারবেন না। ফেরাউনও অনেক বছর ছিল, কিন্তু একসময় চলে গেছে। আমি অনুরোধ করব, এই সরকার না হোক, ভবিষ্যতে কোন সরকার আসবে, ফিন্যান্সিয়াল সিকিউরিটি ফোর্স গঠন করা উচিত। যেমন করে র‍্যাব গঠন করেছিল, র‍্যাবের অনেক ভালো কাজ আমরা প্রশংসা করি। আওয়ামী লীগ র‍্যাবকে খারাপভাবে ব্যবহার করছে। র‍্যাব গঠন করেছিল বেগম খালেদা জিয়া সন্ত্রাস দমনের জন্য। আজকে বাংলাদেশের দুর্নীতি, আর্থিক দুর্নীতি যেই পর্যায়ে গেছে, এই পুলিশ দিয়ে, এই র‍্যাব দিয়ে এটা দমন করা যাবে না। বিশেষ একটা বাহিনী গঠন করা উচিত, যেটা ফিন্যান্সিয়াল সিকিউরিটি দেখবে, যেটা বাংলাদেশ ব্যাংক এবং দুদকের আন্ডারে থাকবে। স্পেশাল একটা ফোর্স গঠন করা উচিত। এটা আমি ভবিষ্যতের জন্য অনুরোধ করে গেলাম। ভবিষ্যতে যে দল ক্ষমতায় আসবে, বাংলাদেশ যখন গণতন্ত্র ফিরে আসবে, তখন এই ফিন্যান্সিয়াল সিকিউরিটি ফোর্স গঠন করার জন্য আমি প্রস্তাব রেখে গেলাম।